আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি সম্প্রতি বলেছিলাম যে ভারতের আর্মি ইন্টেলিজেন্সের একটা টিম বাংলাদেশ সফরে এসেছেন। যে আপনারা অনেকেই বলেছেন যে না, আমার এই ইনফরমেশনটি সত্যি না, কারণ ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী বলেছেন যে এই সফরটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে এবং এটি আমাদের একজন সহ ইউটিউবার সাজ্জাদ কাদিরের প্রোগ্রামেও বলা হয়েছে। এবং যেহেতু এই দুইজন বলেছে, সেহেতু আমার এই তথ্যটা সত্যি না। আমি যখন এই তথ্যটা বলি, তাই সেদিন সকালেই চন্দন নন্দীর এবং সাজ্জাদ কাদিরের ইনফরমেশনটা আমি শুনেছিলাম। সো ন্যাচারালি আমার উপর একটা দায়িত্ব এসেছিল যে আসার কথা, আবার এনরা বলছে স্থগিত, আসলে ঘটনাটা কি ঘটেছে। সো আমি ভারতের একদম থিঙ্ক ট্যাঙ্কের একদম টপ 10 যারা আছেন, সো তাদের একজনের সাথে যোগাযোগ করি আমার মাধ্যমে, এবং উইদিন সেকেন্ডস, 1 মিনিটেরও কম সময়ে তিনি নিশ্চিত করেছেন যে এই সফরটি হচ্ছে। এবং সেই অনুযায়ী আমি বলেছি। এখানে দুটো জিনিস লক্ষণীয়। একটা হলো যে আমরা আমাদের সোর্স থেকে অনেক সময় আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ চেষ্টাটা করি যেন আমরা একটা ভ্যালিড, একটা জেনুইন ইনফরমেশন পাই। কিন্তু আমাদের এই চেষ্টা সত্ত্বেও সবসময় এটা সম্ভব হয় না। এই যে ভারতের এই টিমটার আশা নিয়ে এই যে বলা হলো স্থগিত, এটা নিয়ে নাকি আরেকটা স্ট্র্যাটেজির একটা বিষয় ছিল যে এটা নাকি ইচ্ছে করেই রটানো হয়েছে, যাতে বাংলাদেশে যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট, এবং এই পাকিস্তানি আর্মি আসলে সমস্যা নাই, আমেরিকান আর্মি আসলে সমস্যা নাই, কিন্তু ইন্ডিয়ান কিছু আসলেই সমস্যা। তো সেই বিক্ষোভ বা ভারত বিরোধিতাকে ট্যাকেল করার জন্য হয়তো শেষ মুহূর্তে এটি বলা হয়েছে। কিন্তু আমার ইনফরমেশন সত্যি না। আমার 100% ইনফরমেশন সবসময় সত্যি হয় না, কিন্তু এটি আমার পেশাগত কারণে হয়তো, কারণ আপনারা জানেন যে আমি পেশাগতভাবে একজন জনস্বাস্থ্য গবেষক, এবং আমার ক্যারিয়ারটা 25 বছরের বেশি, এবং আমি ওই গবেষণার থেকে একটা খুঁতখুঁতে স্বভাব, মানে আমরা দেখি যখন আমরা গবেষণা করি যে এখানে কতখানি বায়াস আছে, চেষ্টা করি এই বায়াসগুলো না থাকে। তো ওই জায়গা থেকে ওই অভ্যাসটা আমি তো বেসিক্যালি ইউটিউবার না, আমি একটা বিশেষ পরিস্থিতিতে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। সুতরাং আমি আমার যে মূল ক্যারেক্টারিস্টিক্স, সেইটা আমি এখানে অ্যাপ্লাই করি, এবং আমি দেখবেন যে সবাই কোনো ঘটনা ঘটলে ইমিডিয়েটলি আপনাদের কাছে জাম্প করে, আমি কিন্তু করি না। আই ওয়ান্ট টু মেক শিওর যে আমার সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাদের কাছে সত্যটা বলবার। এবং এই যে চন্দন নন্দীদার সাথে আমার খুব ভালো সম্পর্ক ব্যক্তিগতভাবে। যখনই স্থগিত বলেছে, আমি কিন্তু ওনাকে বলেছি যে দাদা, দিস ইজ নট রাইট। দাদা বলছে আমি চেক করে দেখি, এবং 16 তারিখে নর্থ ইস্টে দাদাই নিউজ করেছে যে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের টিম এসেছে এবং ফিরে গেছে। সেখানেও আমি দাদাকে একটু কারেকশন দিয়েছি, তার দিন এক্সট্রা ছিল। এখন কথা হলো যে তারা কেন এসেছিল, এটা কি রুটিন সফর? এটি নিয়ে দেখলাম যে আরো কয়েকজন ইউটিউবার তারা এখন বলছেন যে হ্যাঁ এসেছিল, কিন্তু কারণ দেখলাম যে তারা মন গড়া কথা বলছে। এর সম্পর্কে কিছুটা আউটলাইন দিয়ে কিছুটা ইঙ্গিত করেছেন, কিছুটা বলা যায় যে অনেক কিছুই বলেছেন ক্যালকাটা ডায়ালগস এর মনোজ দা এই ব্যাপারে একদম জেনুইন ইনফরমেশন দিয়েছে। বেশ মানে কাছাকাছি তিনি বলার চেষ্টা করেছেন। আদারওয়াইজ আমি যেগুলো শুনেছি আমার কাছে সেগুলো মনে হচ্ছে জাস্ট বলার জন্য বলা। এটা খুব ইম্পর্টেন্ট একটা সফর ছিল, এবং জানেন যে এই ইনুস ক্ষমতা দখলের পরে কিন্তু ভারতের টিম আসেনি, অন্য অন্য দেশের টিম আসছে, ভারতের আর্মি টিম এটা আসছে, এবং খুব জরুরি কারণে তারা আসছে। এবং এই কারণে জেনারেল ওয়াকারের সৌদি আরব যাওয়ার কথা ছিল, সেটি ক্যান্সেল করানো হয়েছে। দিল্লিতে যাওয়ার কথা ছিল, সেটি ক্যান্সেল করা হয়েছে, এবং ওয়াকারকে দিয়ে ইনভাইট করানো হয়েছে ভারতের টিমকে। এটা খুব সিরিয়াস একটা ইস্যু। আমি আউটলাইনটা আপনাদের দেব যে কেন তারা এসেছিল। এই যে 4 সদস্যের টিমটা এসেছিল, এবং তাদের সাথে আরো 14 জন, মোট 18 জনের টিম তাদের। 14 জন তাদের দাপ্তরিক কাজকর্ম দেখানোর জন্য মেজর জেনারেলের নেতৃত্বে এসেছিল। এই টিমটি জেনারেল ওয়াকারকে
58 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছে। 58 পৃষ্ঠার এই রিপোর্টে স্যাটেলাইট পিকচার সহ অনেক প্রমাণাদি, অনেক এভিডেন্স জুড়ে দেওয়া আছে এই 58 পৃষ্ঠার এই রিপোর্টের মধ্যে। এই রিপোর্টে একদম স্পষ্ট করে জেনারেল ওয়াকারকে প্রমাণ সহ দেখানো হয়েছে যে বাংলাদেশ থেকে 12টি জঙ্গি সংগঠন ভারত বিরোধী তৎপরতায় নিয়োজিত। মানে বাংলাদেশ থেকে 12টা জঙ্গি সংগঠন ভারতের বিরুদ্ধে অপারেট করছে। এবং দুঃখজনক হলেও সত্য যে এই জঙ্গি গোষ্ঠীর সাথে আমাদের সীমান্ত রক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রমাণ আছে, এগুলো ভার্বাল অভিযোগ না যে আমি বললে বললাম, না বললে না। এবং পৃথিবীতে দুটো দেশ আছে, ইসরায়েল এবং ভারত, যাদের সাংবিধানিকভাবে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তারা যে কোনো একটা দেশকে অ্যাটাক করতে পারে। যেটা দেখবেন ইসরায়েলে যে গাজা একদম তামা করে ফেললো, এটা কিন্তু তাদের কনস্টিটিউশন অ্যালাউ করে। ভারতেরও একই কথা। এবং এই প্রমাণ সহ ভারত খুব স্পষ্ট বার্তা দিয়েছে জেনারেল ওয়াকারকে যে পাকিস্তানে ভারত যে মে মাসে অ্যাটাক করেছিল অপারেশন সিঁদুর, সেই অ্যাটাকটা কিন্তু একদম প্রিসিশন, মানে একদম টার্গেটেড মিসাইল অ্যাটাক করেছিল এবং সেগুলো জঙ্গি আস্তানায় অ্যাটাক করেছিল এবং অনেক জঙ্গি নিহত হয়েছিল। জেনারেল ওয়াকারকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ইফ বাংলাদেশ ডাজেন্ট টেক কেয়ার, যদি এই জঙ্গি অপতৎপরতা বন্ধ না করে, ভারত বিরোধী এইসব কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে ভারত একদম প্রিসাইজড গাইডেড মিসাইল অ্যাটাকে যাবে। এবং তারা বলেছে কোথায় কোথায় এই জঙ্গিরা ঘাঁটি বেঁধেছে, কোথায় কোথায় থেকে সারা ভারত বিরোধী তৎপরতা করছে। তার মধ্যে একটা ছিল এই ঠাকুরগাঁও বিমানবন্দর। এই ঠাকুরগাঁও বিমানবন্দরটা দীর্ঘকাল ধরে পরিত্যক্ত। এটাকে সচল করার জন্য আওয়ামী লীগের যে এমপিরা ছিলেন, এই যে রমেশ কাকা বা প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এরা বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন, কিন্তু এই জটটা খোলেনি, এই বিমানবন্দর আর চালু হয়নি। কিন্তু জেনারেল ওয়াকার যে এই ঠাকুরগাঁও বিমানবন্দরে গেলেন, লালমনিরহাটে একটা বিমানবন্দর আছে সেখানে গেলেন, এই সব জায়গায় গিয়ে তারা জঙ্গি তৎপরতার নিদর্শন পেয়েছেন। এবং এই যে জেনারেল ওয়াকার গিয়েছিলেন, তার সাথে ইন্ডিয়ান টিমের অন্তত একজন সদস্য ছিল। ঠাকুরগাঁয়ের খবরটা আমি জানি যে ঠাকুরগাঁয়ে গিয়ে দেখা গেছে যে জঙ্গিদের তৎপরতা, সেখানে জঙ্গিরা বাংকার খুঁড়েছে এবং আরো বেশ কিছু স্থাপনা ছোট ছোট স্থাপন করেছে। প্রশ্ন হলো যে একটা পরিত্যক্ত বিমানবন্দরে এই বাংকার কেন, আরো ছোটখাটো যে প্রমাণ দিছে সেটা কেন? এবং জেনারেল ওয়াকার তিনি জানতেন কিনা আমি জানি না, আমি তো জানি, সবসময় বলে আসছি তিনি কিন্তু চমৎকার নাটক করেন। হ্যাঁ, তো এইটা হলো মূল কারণ। ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স এসেছে বাংলাদেশকে মোটামুটি প্রমাণ সহ হ্যান্ডওভার করে গেছে। প্রমাণগুলো মাঠে গিয়ে দেখিয়ে দিয়েছে, দেখো এই যে জঙ্গি তৎপরতা হচ্ছে এবং এটা যদি বন্ধ না করা হয় কি হবে, সেইটাও এই মিলিটারি ইন্টেলিজেন্স টিম ইঙ্গিত দিয়ে গেছে। এবং জেনারেল ওয়াকারকে নিয়ে তারা মাঠে একদম দেখিয়ে দিয়েছে যে দেখো এই যে এইখানে এই জঙ্গি তৎপরতা হচ্ছে, উইচ ইজ আনএক্সপেক্টেড। ভারত যেটা হয়েছে, ভারত হলো মানে আমাদের প্রতিবেশী দেশ এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার বাংলাদেশকে ব্যবহার করতে দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী বা ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীকে অপারেট করতে দিয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু শেখ হাসিনার সরকার এই একটা কাজ করেছে যে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় থাকে তখন বাংলাদেশের মাটি ভারত বিরোধীদের তৎপরতায় ব্যবহার হতে দেয় না। কিন্তু এর বিনিময়ে শেখ হাসিনা যেটা করেছেন যে ভারতের চোখে চোখ রেখে সব দাবি আদায় করেছেন, সব অধিকার আদায় করেছেন। যতগুলো চুক্তি তিনি ভারতের সাথে করেছেন প্রত্যেকটা চুক্তিতে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। যে কারণে
ডক্টর ইউনূস কিন্তু ভারতের সাথে শেখ হাসিনার আমলে সম্পাদিত একটা চুক্তির একটা শব্দ বদলাতে পারেনি। বরং এইটা অদ্ভুত ব্যাপার হলো, এই যে বাংলাদেশে যারা ভারত বিরোধিতার কথা বলে তারা আসলে ভারতের পদলেহন করে। একমাত্র ভারতের সাথে একদম নিজের দেশের স্বার্থ বজায় রেখে চুক্তি করেন বা যাই করেন, ডিল করেন, সেটা হলো শেখ হাসিনা। কিন্তু ভারত তাকে ওন করে, কারণ ভারতের সিকিউরিটির দিক দিয়ে লাভ। মোরওভার, যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে ভারত বাণিজ্যিকভাবে লাভ হয়। দেখেন, এই যে ডক্টর ইউনূস সকালে গালাগালি করে, বিকালে গালাগালি করে, রাত্রে গালাগালি করে, ভারত বিরোধী। এই আসিফ নজরুল কল্পিত একটা সংখ্যা বাজাইলো যে 26 লাখ ভারতীয় এই দেশে কাজ করে, কিন্তু তিনি 26,000ও আইডেন্টিফাই করতে পারেননি। কিন্তু ট্রেড বাড়তেছে, আগের চাইতে ভারতীয় মাল বেশি আমদানি করতে, কিন্তু দালালি ভারতের পারপাস সার্ভ করে, ভারতের দালালি করে, আবার মানুষের কাছে যে বলে যে আওয়ামী লীগ নাকি ভারতের দালাল। মানে কি রকমের হিপোক্রেসি হইতে পারে? তো যাই হোক, এখন বাংলাদেশ কিন্তু খুব হুমকির মধ্যে পড়ে গেছে। বাংলাদেশ যদি এই জঙ্গিদের প্রশ্রয় দিতে থাকে, বিজিবি যদি, আমি খবর পেলাম বিজিবি 30টা স্টারলিং কানেকশন অলরেডি নিয়েছে এবং আরো 270টা স্টারলিংকের কানেকশন তারা নিচ্ছে এই সীমান্ত এলাকায় বিভিন্ন কার্যক্রম। এর মধ্যে যদি এই জঙ্গি তৎপরতায় সহায়তার অভিযোগ ওঠে, এটা খুবই দুঃখজনক। এবং আমি জানি না এটা জেনারেল ওয়াকার কিভাবে সামলাবে, কারণ জেনারেল ওয়াকারের চরিত্রটা এখন জাতির সামনে উন্মোচিত। সে আসলে সেনা প্রধান হিসেবে সেনাবাহিনী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চাইতে অধিক আগ্রহী হলো বাংলাদেশ বিরোধীদের ইন্টারেস্ট রক্ষা করতে, জামাতিদের ইন্টারেস্ট রক্ষা করতে। এই ওয়াকারের বিষয় নিয়ে অন্য একটা এপিসোডে কথা বলবো, কিন্তু এই ভারতীয় দলের সফরটা নিয়ে আমি একটু কথা বললাম। তো এটা হলো ভারতের বাংলাদেশ সফরের উদ্দেশ্য। আমরা মনের মাধুরী মিশিয়ে অনেক গল্প করছি, কিন্তু প্রকৃত সত্য বাংলাদেশের ইউটিউবার বা সংবাদ মাধ্যমে তো প্রশ্নই আসে না। আমাদের সংবাদ মাধ্যম তো এখন মোটামুটি বাঙ্গি চাষের মাধ্যম। আমি জানি না সামনে কি হবে। সারা দেশে আগুন লাগছে, সাথে সাথে এর পেছনে আওয়ামী লীগ, এর পেছনে অন্য অন্যদের জুড়ে, মানে নাম জুড়ে দিয়ে এই সার্ভিস আলমরা মূল ঘটনার থেকে দেশবাসীর দৃষ্টি সরানোর চেষ্টা করবে। কিন্তু আমার মনে হয় যে ডক্টর ইউনূস, সার্ভিস, হাসনাত, এদের চরিত্র বোধহয় আপনাদের কাছে উন্মুক্ত হয়ে গেছে। এদের নিয়ে এদের এদের স্বরূপ আপনারা জেনে গেছেন। এখন বাংলাদেশ কি এদের হাতে ধ্বংস হতে দেব, নাকি আমরা রুখে দাঁড়াবো, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। জয় বাংলা স্লোগানকে কেন এত ভয় পায় তার একটা উদাহরণ আমি বিএনপির কাছ থেকে দিই। যখন বিএনপিরা বালু ট্রাক সরাইতে পারতেছিল না বলে একটা গল্প আমাদের রাজনৈতিক অঙ্গনে ছিল, এমনকি যখন বলা হইতো যে রুহুল কবির রেজভী সাহেবকে বলা হইতো কেসিগেট রেজভী, তখন একদিন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির কয়েকজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম, মানে কেন্দ্রীয়, শুধু কেন্দ্রীয় না, এই প্রশ্নটা আমি জেলা লেভেলও করেছিলাম। উত্তর কি দিয়েছে জানেন? কেউ বলেছে যে আওয়ামী লীগের সমান তাদের সকল শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, সবকিছুই আছে, কূটনীতি আছে, সমর্থন আছে, কিন্তু বঙ্গবন্ধু নাই। কেউ বলেছে আওয়ামী লীগের সমান তাদের সবই আছে, শক্তি, বুদ্ধি, টাকা, গুন্ডা বাহিনী, এইভাবে বলেছে, কিন্তু তাদের জয় বাংলা শব্দটি, স্লোগান তাদের নাই। এটা কিন্তু বিএনপির কথা। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম। তাদের দুই একজনের সাথে আমি লাইভ অনুষ্ঠানও করেছি, তারাও আমাকে এগুলো আগেই বলেছে। তো বিএনপিরা এটা জানে যে জয় বাংলা স্লোগান, এই স্লোগানটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্লোগান। শুধু মুক্তিযুদ্ধের বললে ভুল হবে, যে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলের স্লোগান ছিল। এই স্লোগানের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই স্লোগানের কারণে পাক বাহিনীরা 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। অনেকেই বলে যে ভারতের সহযোগিতায় আমরা স্বাধীন হয়েছি। সন্দেহ নাই, ভারতের সহযোগিতা ছিল, তাদের লজিস্টিক সহযোগিতা ছিল, সকল সহযোগিতা ছিল, কিন্তু সহযোগিতা পেলে কি স্বাধীন হওয়া যায়? বেলুচিস্তানিরা তো 75 বছর যাবৎ স্বাধীনতা সংগ্রাম করতেছে না। আপনার এই যে রোহিঙ্গারা, তাদের আপনি বলেন তো যে তোদের আমরা মুক্তিযুদ্ধের জন্য তৈরি করে দিই, তোরা আবার বার্মা যা, ভুলেও কেউ যাবে না, গলায় দড়ি দিয়ে বঙ্গোপসাগরে মারা যাবে, ঝাঁপ দেতাও যাবে না। আসলে একটা জাতি যদি স্বাধীনতা না চায়, আপনি তাকে জোর করে স্বাধীনতা দিতে পারবেন না। সহযোগী শক্তি লাগে, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত দেশ জাতি স্বাধীন হয়েছে সবাইকে কেউ না কেউ সহযোগিতা করেছে।
আরেকটা জিনিস আপনাকে বলি, জয় বাংলা স্লোগান কত বিপজ্জনক ছিল পাক বাইরে। আমাদের জামালপুর অঞ্চলে, বিশেষ করে সরিষাবাড়ি, টাঙ্গাইল, এই অঞ্চলগুলোতে মুখস্থ এই কথাটা, যে জয় বাংলা স্লোগান দেখে কত ভয় পাই। তার একটা উদাহরণ দেই আপনাকে। আমি যেহেতু স্ট্রিট পিপলের ভাষায় কথা বলি, আমি সাধারণ মানুষের একটা গল্প আপনাদের সামনে বলি। এটা আমাদের সরিষাবাড়ি সবাই জানে, এমনকি বিএনপি জামাতও জানে। সেটা হইলো, আমাদের বাউসি ব্রিজ রয়েছে, সেখানে পাক বাহিনীরা সবসময় সেটা দখলে রাখতো, সেখানে তারা ক্যাম্প করেছিল। বাউসি ব্রিজ বিখ্যাত আমাদের। যখন বাউসি ব্রিজ মানে সরিষাবাড়ি স্বাধীন হয়, তখন কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীন করেছিল। ওই সেখান থেকে অনেক নারীদের পাওয়া গিয়েছিল। বিখ্যাত বাউসি ব্রিজ, সবাই জানে। সেই বাউসি ব্রিজের যে ক্যাপ্টেন দায়িত্ব ছিল, সে তো পাক বাহিনী পাঠাই দিত। তো তখন তো আষাঢ় মাস, আপনারা তো সবাই জানি যে মুক্তিযুদ্ধটা হয়েছিল বর্ষাকালে, পরিকল্পিত ভাবে এটা করা হয়েছিল। তো তখন এর তোর ব্যাংক চিনে না, মানে যেটা ঘোতা ব্যাংক বলে। তো ব্যাংক তো রাত হয়ে গেলে ঘ্যাতুর ঘুতু, মানে আমাদের ভাষায় বলতেছি, তার মতো করে সে ঘ্যা ঘু করে, ঘ্যাতুর ঘুতুর করে। তখন ওই যারা পাক বাহিনীরা চিনে না যেটা আওয়াজটা কিসের। কারণ যখন আপনি আষাঢ় মাসে ব্যাঙের আওয়াজ একবারে বিলের মধ্যে শুনবেন, কিরকম আওয়াজ হয় আপনারা তো জানেন, আমরা সবাই বাঙালি জানি। তখন এই কিছু কিছু রাজাকার কিন্তু আমাদের দুই একটা পক্ষে ছিল। যেমন অনেক তথাকথিত মুক্তিযোদ্ধা রাজাকার পাক বাহিনীর পক্ষে ছিল, তেমনি কিছু রাজাকার কিন্তু আমাদের তলে তলে পক্ষে ছিল। তখন রাজাকারদের জিজ্ঞেস করতেছে, ইয়ে কিয়া হতা হ্যায়, কিয়া আওয়াজ হো রাহা হ্যায়, ইয়ে কিয়া বলতা হ্যায়? স্যার ইয়ে মুক্তি হ্যায়, জয় বাংলা বল রাহা হ্যায়। ব্যঙ্গে করতেছে, কাতে কয় মারো গলি। তখন গুলি করে তারা সমস্ত গুলি, মানে দেখেন, বলছে যে এটাই জয় বাংলা শব্দ, তাই নাকি? ভয়ে তারা গুলি করা শুরু করে। তাহলে জয় বাংলা স্লোগানের শক্তি কত বুঝতে পারছেন তো? যে এটা ব্যাঙের আওয়াজ, কেউ যদি বলে জয় বাংলা, পাক বাহিনী ভয় পেয়ে যাইতো। যে তাদের উত্তরসূরি যারা গোলাম আজমের উত্তরসূরি, যারা জিন্নার উত্তরসূরি, জিন্নাকে কেন আনলাম, যদিও জিন্না একাত্তরের তার ছিল না, কিন্তু ওই যে ভাষা আন্দোলন থেকেই কিন্তু আমাদের স্বাধীনতার উৎপত্তি, যে যাই বলেন না কেন। আমাদের স্বাধীনতার সূতিকাগার কিন্তু সেই ভাষা আন্দোলন। সেখান থেকে ভ্রূণটা আস্তে 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 বড় হয়ে একাত্তরের সেটা সন্তান হিসেবে প্রসব করেছে। যাই হোক, তখন এই যে যে এরা, সেটা নিজামীর আওলাদ বলেন, সাইদেইলা রাজাকারের আওলাদ বলেন, মৈত্যা রাজাকারের আওলাদ বলেন, সেটা আপনি কাদের মোল্লা, কসাই কাদের মোল্লার কথা বলেন, তাদের উত্তরসূরিরা এরা তো চিকরা চিকরি করবে, কারণ তার বাপ দাদা এই স্লোগানের সামনে হেরেছে। তাদের বাপ দাদার যে বাপ, মানে তারা যাদের গোলাম ইবনে গোলাম, গোলামি যারা করতেছে, সেই পাক বাহিনীর 93,000 সৈন্য পরাজিত হয়েছে, এই বেদনা তারা ভুলতে পারতেছে না। তাই জয় বাংলা শব্দ শুনলে আমার ভাবির পোলারা, মানে অন্য গালি তো দেওয়া যায় না, আমরা বুঝে নেন ভাবির পোলা বললে কি বোঝাই। তা আমার ভাবির পোলা জ্বালা লাগে, কারণ তারা এই বেদনা ভুলতে পারে না। আপনি জানেন যে তারা শেখ, শেখ যদি বিএনপির লোকের নামের আগে বা পরে শেখ হয়, তারা বলে কি শেখ নাম পাল্টান, মানে বুঝতে পারছেন তো? তারা শেখ শব্দ, বঙ্গবন্ধু, জয় বাংলা, এই স্লোগানগুলো, এই শব্দগুলো তাদের জন্য বিষের মতো মনে হয়। আমি তো বলেছি যে আউযুবিল্লাহি মিনাশ শাইতান রাজিম বলে যেমন শয়তান ভাগে, আজান দিলে যেমন শয়তান চলে যায়, তেমনি জয় বাংলা স্লোগান দিলে এই পাকিস্তানপন্থীদের, জামাতিদের, হেফাজতিদের, নেজামে ইসলামীদের, আলবদ রাজাক আল সামদের গায়ে জ্বালা ধরে। এরা তো জয় বাংলার বিরোধিতা করবেই। তারা যখন জয় বাংলা বিরোধিতা করে, আমি কিন্তু ক্ষুব্ধ হই না, আমি হাসি এবং করুণা প্রকাশ করি যে জয় বাংলা স্লোগান কত শক্তিশালী। যে 71 সাল থেকে শুরু হয়েছে, এখনো জয় বাংলা শব্দ শুনলে তাদের হলকুম শুকে যায়, ভয় পেয়ে যায়, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কারণ কি? কারণ তারা জানে জয় বাংলাতেই তাদের পিতাদের স্বপ্ন ভেঙে গিয়েছে। এটাই হচ্ছে তাদের রাগ, তাদের ক্ষোভ। তাই তারা দেখবেন যে যারা জয় বাংলার সৈনিক, সে যত সে যত যোগ্য হোক আর অযোগ্য হোক, যদি জয় বাংলা স্লোগান দেয়, জয় বাংলাকে ধারণ করে, তারা সহ্য করতে পারবে না। এমনকি দুই একজন বিএনপির মধ্যেও আছে যারা জয় বাংলা শব্দ বলে, দেখবেন বিএনপির লোকেরাও তাকে পছন্দ করে না, তার দলের লোককে। এটা আপনি দেখবেন। জামাতেরা তারা সহ্য করতে পারবে না, কারণ জামাত, জামাত জয় বাংলায় হলো জামাত বিরোধী, জয় বাংলায় হলো আলবদর বিরোধী, জয় বাংলা শব্দ হলো আলসামস বিরোধী, জয় বাংলা শব্দ হলো রাজাকারের বিরুদ্ধে, জয় বাংলা শব্দ হলো পাকিস্তান বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। তারা তো চিৎকার চেঁচামেচি করবে, তাদের করতে দেন, আমার খুব ভালো লাগে। আমি যখন জয় বাংলা স্লোগান দেই, তখন যখন তারা জ্বলে, আমার খুব ভালো লাগে। তবে দুঃখ একটাই যে গণজাগরণ মঞ্চে থাকাকালীন যারা আমার চাইতে জয় বাংলা জোরে স্লোগান দিত এবং আমাকে বলতো, ফরিদ ভাই আর একটু জোরে স্লোগান দেন না কেন, এগুলো বলতো, সেই ব্যক্তিগুলো এখন জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে। এটাও আমাদের মনে রাখতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশে রাজনীতি যতটুকু আমি বুঝি, যতটুকু আমি পড়েছি এবং দেখেছি, মানে এমন না যে শুধু শুনেছি, পড়েছি, দেখেছি এবং দেখছি, সর্বকালের, মানে 1971 সাল ব্যতীত এই মুহূর্তে যা চলতেছে,
বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল, এখন আমি মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে আওয়ামী লীগই মনে করি। কেউ যদি বলে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে আওয়ামী লীগ। আপনি বলেছেন যে বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে আওয়ামী লীগ নয়। সোজা কথায় বললে একটা মুক্তিযুদ্ধের পক্ষের আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে নয়। এবং তারা এখন অতীতেও তারা ঐক্যবদ্ধ ছিল, এখনো তারা ঐক্যবদ্ধ আছে, ভবিষ্যতেও স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ থাকবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি তাদের রাজনীতি, তাদের দর্শন গবেষণা করে এটাকে আপনাকে আমি বললাম। তারা সবসময়, তারা যখন বিরোধী দলে থাকে তখনও তারা এক, যখন তারা সরকারি দলে আসে তখনও তারা এক। সারা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন সরকারি দল আর বিরোধী দল এবং স্বতন্ত্র, তিন ভাগে বিভক্ত থাকে। কিন্তু বাংলাদেশ এই প্রথম পৃথিবীতে একটা উদাহরণ নিয়ে আসলো যেখানে সরকারেও তারা, বিরোধী দলেও তারা, স্বতন্ত্রতেও তারা, সব জায়গাতেই তারা। এটা এই সরকারকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের একটা পুরস্কার দেওয়া উচিত আমার হিসেবে, কারণ পৃথিবীতে কোথাও এরকম সরকার নাই, কোথাও নাই যে এত সুন্দর সাজিয়ে ফেলেছে। এরা একই সাথে অনেকেই বলে যে বিরোধী দল, না, এরা বিরোধী দল না, এদের বলতে হবে, জামাতকে বলতে হবে সরকারি বিরোধী দল, মানে এদের সরকারেরই বিরোধী দল, নিজেদেরই। যারা আছে স্বতন্ত্র তারাও সরকারেরই স্বতন্ত্র এমপি। আপনি দেখেন একটা মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে এখন কথা বলে, আজকে দেখলাম চখারা জাগারের পোলা মির্জা ফখরুল সাহেব বলেছে তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় সংগঠক ছিলেন। মানে এর চাইতে হাস্যকর আর কি থাকতে পারে? মানে তিনি এটা আজকে বলেছেন। আমাকে, আপনার সাথে যখন কথা বলতেছি তখন একজন আমাকে মেসেজ করলো, আমাকে এটা পাঠালো, সত্য মিথ্যা কিনা জানি না, একটা ফটো কার্ড পাঠিয়েছে। আমি জানি মির্জা সাহেব এরকম মাঝে মাঝে বলে থাকে, তিনি যেমন বলে তিনি মুক্তিযোদ্ধা পরিবার সন্তান বলেছিলেন, কিন্তু তার বাবা যে চখারা জাকার এটা কে না জানে বাংলাদেশে। বরং এটা আমরা যখন বলতাম তার বাবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তার বাবা ছিলেন চখারা জাকার, তখন অনেক বিএনপির বড় বড় নেতারা আমাদের বিরোধী কয়েকগুলো তোমরা বদনাম করো বলেছে। আমাদের বিএনপির কর্মীরা তো বিশ্বাসই করে নাই। এখন তো জামাত নিজেরাই বলে তিনি চখারা জাগারের পোলা। মানে এখন আওয়ামী লীগের চাইতে সবচেয়ে বেশি জামাতি মির্জা ফখরুল সাহেবকে রাজাকারের পোলা বলে গালি দেয়। কিন্তু তিনি এখন বলতেছেন তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় সংগঠক ছিলেন। তাহলে মুক্তিযুদ্ধের সময় যে ব্যক্তিটি সংগঠক ছিল, তার দল ক্ষমতায়, তিনি মন্ত্রী, তিনি সাংসদ, তাদের স্পিকার, আবার স্পিকার তো মানে বড় মিয়া, তো বড় মিয়া, মানে বিএনপির যে মহাসচিব ছোট মিয়া স্পিকার, সুবহানাল্লাহ, কিরকম? তিনি হলেন বীর বিক্রম, মুক্তিযোদ্ধা, আবার স্পিকার। সেই ব্যক্তিটি কিনা এই সাইদি, দেইলা রাজাকার সাইদি, মইতে রাজাকার নিজামী, কসাই কাদের মোল্লা গোলাম আজম, তাদের জন্য শোক প্রস্তাব আনে। হায় হায়, এই নাকি আবার বীর বিক্রম। মানে আমি যদি তার জায়গায় হইতাম গলায় দড়ি দিয়ে মরা ছাড়া উপায় ছিল না। একজন বীর বিক্রম, তাহলে যুদ্ধটা কার বিরুদ্ধে করলো? এই মেজর হাফিজ সাহেবকে যদি এখন প্রশ্ন করি, মিস্টার হাফিজ, মাননীয় স্পিকার, আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? ভারতের বিরুদ্ধে? আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তোফায়েল আহমেদের বিরুদ্ধে? আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। আব্দুর রাজ্জাক মানে জামাতের রাজা না, মানে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক। আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? মতিয়া চৌধুরীর বিরুদ্ধে। আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? জিল্লুর রহমানের বিরুদ্ধে। মানে আমি বাংলাদেশের তাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেছিলেন? যদি তা না করে থাকেন, তাহলে এই বাংলার জমিনে, স্বাধীন বাংলায়, এই স্বাধীন বাংলায়, স্বাধীন সংসদে আপনি কোন আক্কেলে, কোন হিসাবে স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামসদের আব্বা, তাদের আপনি শোক প্রস্তাব আনলেন? তাহলে আপনি কি আসলেই মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা তো একটা চেতনা, মুক্তিযুদ্ধ একটা চেতনা, ৭১ একটা চেতনা, জয় বাংলা একটা চেতনা। এর বিপক্ষে যখন আপনি অবস্থান নেবেন, এর জন্য তো আপনাকে মাইক মারতে হবে না, আপনি তার বিপক্ষে আপনি কাজ করেন। আমি তো আওয়ামী লীগ করি না, তো আমার চেতনা কি বলে? আমার চেতনায় আমাকে বলে দিচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে। আমি তো মুক্তিযুদ্ধ করি নাই, আমার চেতনায় বলে দিচ্ছে এটা হচ্ছে চেতনা। আপনি মেজর আখতারুজ্জামান, যাকে আমি এখন আদর করে মেথর আখতারুজ্জামান বলি, তিনি খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি আমার সাথে লাইভ করতেন। লাইভে তিনি নিজে আমার সাথে, আমি তাকে বলেছি যে আপনার বক্তব্যটা রিপিট করেন। কেন? কারণ হতে পারে সে স্লিপ পরে বলবে, স্লিপ অফ টাং। আমি তাকে বলে, তিনি বলেছিলেন যে জিয়াউর রহমানকে মেরে ফেলেছে জামাতের রুকন, যে মেজর মঞ্জুর ছিল, জেনারেল মঞ্জুর ছিল জামাতের রুকন। তিনি নিজে বলেছে। আমি বললাম যে প্লিজ আপনি এটা রিপিট করেন, আমি বুঝতে পারি নাই, অথবা আমি বুঝতে ভুল করেছি, বা পাবলিক বুঝতে পারবেন, আপনি আরেকবার বলেন। তিনি আরেকবার রিপিট করেছেন, তিনি বলেছেন জামাতের রুকন জিয়াউর রহমানকে মেরেছে। আজকে সেই জামাতে তিনি গিয়ে যোগ দিয়েছেন। তাহলে এই ধরনের মুক্তিযোদ্ধাকে যদি আপনি বলেন মেজর আখতারুজ্জামান তো মুক্তিযোদ্ধা, তার সমালোচনা করিও না, এটা কি সম্ভব?
এখন তো তাকে আমি মেজর মুক্তিযুদ্ধ আখতারুজ্জামান বলতে পারি না, এখন তিনি জামাতি মেজর, জামাতি মুক্তিযুদ্ধ আখতারুজ্জামান হয়ে গেছে। মুক্তিযুদ্ধ হচ্ছে একটা চেতনা, আপনাকে সেটা ধারণ করতে হবে, এটা ধারণের বিষয়। আপনি ওই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছেন যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, কিন্তু রাজাকার আলবদর আছে এরা আজীবন রাজাকার। তো জয় বাংলা স্লোগান নিয়ে আপনি যেটা বলেছেন, এটা নিয়ে আমি 1 মিনিট একটু বলি, আরেকটু বলি। জয় বাংলা স্লোগান শুনলে যদি কারো জ্বালা না ধরে, তাহলে আপনি কিভাবে বুঝবেন সে রাজাকার ছিল? জয় বাংলা স্লোগান দিলে যদি কারো শরীরে না জ্বলে, কেউ যদি কষ্ট না পায়, কিভাবে বুঝবেন যে সে মুক্তিযুদ্ধে তার বাপ বিরোধিতা করেছিল? জয় বাংলা স্লোগান শুনলে যার শরীর মানে জ্বলে উঠবে না বা চিৎকার চেঁচামেচি করবে না, তাহলে কিভাবে বুঝবেন শিবিরের কোচিং এ ছিল? আপনি বাংলাদেশের মানুষকে যদি কে মুক্তিযুদ্ধের পক্ষে কে মুক্তিযুদ্ধের পক্ষে নয়, তার সামনে আপনি ৭১ আর মুক্তিযুদ্ধ এবং জয় বাংলায় ৩টা শব্দ উচ্চারণ করবেন, এটা হচ্ছে মিটার, এটাই হচ্ছে মিটার, ব্যারোমিটার, এটা দিয়ে আপনি, এটা স্কেল। এই ৩টা শব্দ উচ্চারণ করলে তার গা জ্বলবেই, একটা শব্দ উচ্চারণ করলে যথেষ্ট। ৩টা যদি উচ্চারণ করেন তার গা জ্বলবে, সে আপনার পাশে বসে থাকতে পারবেন, যতই ছোপা থাকুক, যতই হেলমেট পরা থাকুক, আপনার সামনে দেখবেন তার চোখ মুখ বলবে। আর আপনি যে নির্যাতনের কথা বললেন, তারা তো নির্যাতন করবেই। তাদের কাছে ৩২ নম্বর, যেটা বাংলাদেশের পোস্ট কোড বলা হয়, ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধুর সেই বাড়িকে বলা হয় বাংলাদেশের পোস্ট কোড। বাংলাদেশ যদি একটা পোস্ট বিষয়, এটা তার পোস্ট কোড। সে ৩২ নম্বর তারা ভেঙেছে। তারা তো, যারা ৩২ নম্বর ভেঙেছে, যারা যারা মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভেঙেছে, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, যারা কমরেড মঈনুদ্দিন খান বাদলের কবর আগুন লাগিয়েছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা লেভেলের নেতার বাড়ির কবর আগুন লাগিয়েছে, কেন লাগিয়েছে? তাদের বেদনা কোথা? বারবার জয় বাংলা চলে আসবে, কারণ তারা জয় বাংলার সৈনিক। কমরেড মঈনুদ্দিন খান বাদল যেদিন সংসদে ভাষণ দিয়েছিল, আপনার মনে আছে যে ধর্ষিতা আর ধর্ষক এক পথে চলতে পারে না, জয় বাংলার মানুষ আর জয় বাংলার বিরোধীরা একসাথে এক রাস্তায় চলতে পারে না, তাই তারা আমাদের নির্যাতন করবেই, এটা আমাদের জন্য অবধারিত ছিল। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, জয় বাংলার পক্ষের, ৭২ সংবিধানের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তারা তো আমাদের নির্যাতন করবেই, কারণ তাদের ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেয়ার একটা মোক্ষম সুযোগ চলে এসেছে। তারা আমাদের উপরে নির্যাতন করবেই। আপনি পুলিশকে বলতেছেন যে পুলিশকে তারা বাধ্য করতেছে, করতে পারে, কিন্তু এই পুলিশ, তারা তো ভুলে নাই তাদের কত শত মানুষ মেরে ফেলেছে জুলাই সন্ত্রাসীরা, তারা কি ভুলে গেছে মনে করেছেন? তাদেরও সুযোগ আসবে। সেই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আগামীতে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতায় আসবে, এই বাংলাদেশ পুলিশ, এরা বলেছিল না আগে যে পুলিশ লীগ হয়ে গেছে, পুলিশ লীগ, এইবার তারা সেটা দেখবে, এই পুলিশ নিজেরাই একটা আওয়ামী লীগে পরিণত হয়ে যাবে। কেন হবে? এখন আবার বলবেন এটা তো নেতিবাচক বললাম না, এটা আমি একটু নেতিবাচক বলি নাই। পুলিশকে আপনি ধাক্কাইতে ধাক্কাইতে তার থানা পুড়িয়ে, পুলিশের গাড়ি পুড়িয়ে, ৬০০ গাড়ি পোড়া হয়েছে, পুলিশকে হত্যা করে, প্রেগনেন্ট নারী পুলিশকে আপনি হত্যা করেছেন, তাদের ঝুলিয়ে রেখেছেন। আপনি আওয়ামী লীগ পুলিশকে পুলিশ লীগ হইতে আপনারা বাধ্য করেছেন, মানে স্বাধীনতা বিরোধী এবং জুলাই সন্ত্রাসের এটা করেছে। তাই পুলিশকে আপনি আওয়ামী লীগের অঙ্গ সঙ্গনে স্বীকার করেন না করেন, বাংলাদেশ পুলিশ আওয়ামী লীগে পরিণত হবে। সেই জন্যই তো দেখবেন আপনি সেনাবাহিনী কেন সরে না কেন, ভয়টা কোথায়? তাই এগুলো যতই চাপ দেখ, বাংলাদেশের পুলিশ তারা জানে। ৭১-ও দেখেন আপনি, সর্বপ্রথম হামলার শিকার হয়েছিল রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ। জুলাই সন্ত্রাসেও দেখেন সর্বপ্রথম আক্রান্ত হয়েছিল, আওয়ামী লীগের আগে আক্রান্ত হয়েছিল পুলিশ। সুতরাং আপনি পুলিশকে সরিয়ে রাখতে পারেন। এই পুলিশ তাদের কি করবে আপনারা দেখতে পারবেন। আবার এখন অনেকে বলবেন এটা কি বললাম, তাহলে তাদের উদ্দেশ্য বলি, যারা বলেছেন একদা তারা বলতো যে বাংলাদেশ আওয়ামী লীগ পুলিশ ছাড়া আসুক, পুলিশ ছাড়া আসুক, বলতো না তারা যে পুলিশ ছাড়া আইসা দেখুক? তো যারা বলতো আওয়ামী লীগ পুলিশ ছাড়া আইসা দেখুক, তারা কিন্তু এখন আর্মি নিয়ে চলে, তারা কিন্তু এখন বিজিবি নিয়ে চলে। পুলিশকে নিয়ে চলা এটা বলবো না, কারণ তারা পুলিশের বিশ্বাস করে না, পুলিশও তাদের বিশ্বাস করে না। তারা কিন্তু এখন আর্মি, আনসার, বিজিবি ছাড়া চলতে পারে না। পাশাপাশি নেটো বাহিনীর মালিকের আবার ছত্রছায়া লাগে, তা না হলে তারা এই বাংলাদেশে চলতে পারে। নির্যাতন করতে দেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন করার কারণেই তো মানুষ বুঝে ফেলেছে যে এই দেশের জয় বাংলা এবং মুক্তিযুদ্ধের ঠিকাদার আওয়ামী লীগই। আওয়ামী লীগ যে বারবার দাবি করেছে যে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, এই কথা এখন সত্য প্রমাণ হয়েছে। কই জয় বাংলার জয়, যেই দেশে জয় বাংলা স্লোগান দিলে তাকে মেরে ফেলে পেটা, এরকম নির্যাতন পৃথিবীতে এখন নাই, অতীতেও হয় নাই, যেটা বর্তমান বাংলাদেশে হচ্ছে। কিন্তু এটা করে প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সঠিক ছিল। এবং এই সুযোগে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ, তাদের এখন সুযোগ আছে
তাদের এখন ওই যে আপনার স্বর্ণকারের দোকানে দেখেন না, পুরে পুরে কেমন একেবারে খাঁটি করে ফেলে, এরা খাঁটি করতেছে। এরা মনে করতেছে বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ যুবলীগের, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষক লীগকে নির্যাতন করে, তাঁতি লীগকে নির্যাতন করে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নির্যাতন করে। তারা ভাবতেছে যে আমরা দেশ শেষ করে দিচ্ছি। না মুরব্বী, না, এরা ওই যে খাঁটি সোনার মতো খাদ যা আছে চলে যাচ্ছে। এরা কিন্তু রুখে দাঁড়িয়েছে। আমাদের এই যে অতিথি বললেন যে অনেক লোককে এখন তিনি দেখতেছেন যারা আওয়ামী লীগ করতো না, যারা কোনো কিছু আওয়ামী লীগ করলেও কিছু পায় নাই, তারা এখন রুখে দাঁড়াচ্ছে। কেন? এই নির্যাতন নিপীড়নের কারণে। এবং এটা ঘটবে, ঘটতেই থাকবে। তারা যত নির্যাতন করবে, বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে এবং হতে থাকবে। এবং খুব শীঘ্রই আমরা দেখতে পারবো একটা বহুমুখী আন্দোলন, একমুখী এইবার হবে না। ওই যে মাল্টিপারপাস সেন্টার থাকে না, এবার মাল্টিপারপাস মুভমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হবে বলে আমি বিশ্বাস করি। তাদের নির্যাতন করতে দেন, কারণ আমরা এই মুখোশগুলোকে চিনতে পারি। আমরা কি জানতাম যে লোকটা বাংলাদেশ আওয়ামী লীগের সুবিধা নিয়ে, যে লোকটা যে সাংস্কৃতিক কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, যে অভিনেতা বাংলাদেশ আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, শেখ হাসিনার সুবিধা নিয়েছে, যে 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 মানবাধিকার কর্মীটা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, আমি নিজে দেখেছি তারা গিয়ে সুবিধা নিয়েছে, তারা এসে শেখ হাসিনার ফাঁসি চায়, তারা জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে এটা আওয়ামী লীগের কপাল পোড়া না, এটা শেখ হাসিনার কপাল পোড়া না, এটা আমরা কপাল পোড়া। তার কারণে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ। আর স্বাধীনতা বিরোধী ইসলামী ছাত্র সংঘের বর্তমান রূপ ইসলামী ছাত্র শিবির এখন আইনত সিদ্ধ। কি অদ্ভুত ব্যাপার! সবচেয়ে আরো একটা হাস্যকর, আমি আর 30 সেকেন্ডে শেষ করতেছি। সবচেয়ে হাস্যকর, এরা বলে, এই শিবির এরা বলে, না না না, আমরা তো 77 সালে জন্ম নিয়েছি, আমরা 71-এ ছিলাম না। কিন্তু এরা যে আবার ওই যে 69-এ মালেক মারা গেল, তাকে আবার শহীদ, তাকে নিয়ে পোস্ট দেয়। তো মালেক তোমার নেতা 69-এর, তাহলে 71-এর আকাম কুকাম শিবির তুমি কেন নিবা না? নিতে হবে। এই জামাত সেই জামাত না, কোন জামাত আমরা চিনি। তারা যতই নির্যাতন নিপীড়ন করুক, বাংলাদেশে ওয়াকার বাহিনী যত নির্যাতন করুক, জামাত যত নির্যাতন করুক, এই বিএনপি যতই নির্যাতন করুক, এর উত্থান, এর পতন ঘটবেই। এর উত্থান পতন ঘটবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষদের আর নির্যাতন করতে দেন, করতে থাকুক। কারণ আপনি যদি আগে এগুলো রিটার্ন করতেন, এই যে ধরেন যদি জামাত ইসলাম নিষিদ্ধ করতে আওয়ামী লীগ, তাহলে কি বলতো? ইসলাম খত্রমে, গণতন্ত্র খত্রমে। এইবার কি বলবে? আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবেই, আজকে হোক, কালকে হোক, পরশু দিন হোক, আসবেই। এটা একটা রাজনীতিতে যে সরে সরে কখ জানে সেও জানে। এখন যারা ঘাওরামি করবে তাদের বিষয় আলাদা, কিন্তু রাজনীতির ইতিহাস কি বলে যে 17 বছর পরে যদি মাজা ভাঙা বিএনপি ক্ষমতায় আসতে পারে, মেরুদণ্ড ভাঙা, আর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না? অবশ্যই আসবে। তখন আমাদেরও সেই সুযোগ আসবে। তবে আমি অনুরোধ করব, যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আর দয়া করে স্বাধীনতা বিরোধীদের আর বাংলাদেশের রাজনীতি করার অধিকারটুকু তাদের আর এই দেওয়ার সুযোগ আমাদের নেই। যেই দেশে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, যেই দেশে তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া হয় নাই শহীদ মিনারের সামনে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, কোথাকার কোন কারিনা, কোথাকার কোন কি যেন হাদি, তার জানাজা এই দেশে হয়। আর তোফায়েল আহমেদ কিংবদন্তি ছাত্র নেতা, জননেতা, দুই ভাবেই তিনি কিংবদন্তি, তার জানাজা হবে না। সেই দেশে জামাত এবং স্বাধীনতা বিরোধী কিভাবে রাজনীতি করে আমরা সেটা দেখবো। জি, ধন্যবাদ। 90-এর গণ অভ্যুত্থানের তোফায়েল আহমেদ সাহেবকে যদি আমরা মূল্যায়ন না করি, তাকে জানাজা পড়তে না দেই, তা আজকে 24-এর যে ফেসিস্ট আন্দোলনে যে ছাত্র নেতারা বিপ্লবী ভূমিকা রেখেছে 15, 20, 30 বছর পরে তাদের কি অবস্থা হবে? আমি সেখানেই বলছি, সেই জন্যই বলছি যে যার যার প্রাপ্য তাকে সেটা দিতে হবে। এটা না দিলে ছেলেদের কথা নাচতে তো হবে না। ছেলেরা সাময়িক লাভ হবে, কদিন লাভ হবে বলেন? এই ছেলেদেরকে থামানোর জন্য তো বয়স্ক আসবে না। যুবককে দমন করে আরেকজন যুবক, ছাত্রকে দমন করে আরেকজন ছাত্র। কোন ছাত্রকে কখনো তার বড়রা, মুরব্বীরা নিয়ন্ত্রণ করে না, যুবককে কখনো যুবকের বড়রা নিয়ন্ত্রণ করে না। আজকে যারা গত আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন বলো, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বলো, এই আন্দোলনের প্রতিপক্ষ কিন্তু আমরা হব না, বয়স্ক নেতারা হবে না।
এই আন্দোলনকারীদের প্রতিপক্ষ হবে তাদের পরবর্তী প্রজন্ম, ওই নেতৃত্বের পরবর্তী প্রজন্মই হবে এদের মূল শত্রু, ওদের মূল প্রতিদ্বন্দ্বী। কারণ আমি তো ডাকসুর বিপি হতে যাব না। আগামীতে যে ছেলে ডাকসুর বিপি হতে যাবে সে তো এই লাইনে চলবে না, সে তো বর্তমান ডাকসুর বিপির পিছনে চলবে না, সে তার প্রতিপক্ষ হবে। এটাই স্বাভাবিক, এটা চিরকাল হয়ে আসছে। প্রজন্মের পরের প্রজন্মের প্রতিপক্ষ হয়, আগের প্রজন্ম প্রতিপক্ষ হয় না। আগের প্রজন্ম দেখশুন করে রাখে, পরবর্তী প্রজন্মকে লালন পালন করে। আমাদের দায়িত্ব কি? আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সন্তানের সন্তানকে লালন পালন করব, তাদেরকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, তাদেরকে আমরা আরো বড় করার চেষ্টা করব। আমার ছেলে তো আমাকে বড় করবে না, আমার নাতি তো আমাকে বড় করবে না, সে তো সবসময় আমার সঙ্গে বেয়াদবি করবে, সে সবসময় আমার কথা শুনবে না, সে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চাইবে, আমি কি মানবো? ছেলে তো আমার সঙ্গে থাকবে না, সে পরীক্ষা দিবে না, আমি তাকে ধমক দিব, সে কি মানবে? কিন্তু আমি তো সবসময় তার শুভ কামনা করব, আমি সবসময় তার ভালো কামনা করব। সে আমার কথা না শুনলেও আমি তার শুভ কামনা করবো। এই আজকের ছেলেরা, পিসকে ছেলেরা লেখাপড়া জানে না, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, দেখবো কিরকম মন্তব্য করে বসে, খারাপ মন্তব্য করে বসে। আরে বাবারে, আমার কথা বুঝার মতো বুদ্ধি মেধা যদি তোর থাকতো তাহলে তুই তো ভালো মানুষ হতি, তুই গালালি করতি। তোর গালালি তো আমরা বুঝি যে এছাড়া তোর তো কিছু মাথায় কিছু নাই, বুদ্ধি কিছু নাই। আজকে রাজনীতি হয়েছে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে। আজকে তারুণ্যের অহংকার আমরা বলি, কিন্তু পৃথিবীতে কোনোদিন তরুণ থাকে নাই। 1942 সনে যখন মাও সেতুং চীনের বিপ্লব ঘটিয়েছিল, সেই মাও সেতুংকে আমরা কি দেখেছি? 1970 সনে সাংস্কৃতিক বিপ্লবের নামে লক্ষ লক্ষ চাইনিজকে হত্যা করা হয়েছে। এই মাও সেতুংই তো, এই মাও সেতুং তো 42 সালে বিপ্লব করে কমিউনিস্ট পার্টি করেছিল, কমিউনিস্ট আন্দোলন করে জয়লাভ হয়েছিল। সেই কমিউনিস্ট পার্টি পরবর্তীতে যখন মাও সেতুং এর বয়স 60-70 হলো, তখন কি হয়েছে? কাজের সময়ে মানুষকে কঠিন করে, কোমল করে হয়। আমরা আমাদের পূর্ব প্রজন্মকে সম্মান করব না, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো? তুমি যখন পূর্ব প্রজন্মে কাউকে সম্মান করছো না, তা আমি তো নস্যি, তা আমি তোমাকে কেমনে ভালোবাসবো? এই জন্য বলছি, তোফায়েল আহমেদ সাহেবের জানাজা পড়তে না দিয়ে এই প্রজন্ম, বর্তমান সরকার ভালো কাজ করে নাই। অনেক অনেক কথা বলছে তোফায়েল আহমেদ সাহেব আমাদের স্পিকার সাহেবের বাবাকে নির্বাচন করতে দেয় নাই। আরে বাবা, তার বাবা তো আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগের নেতা বিদ্রোহ করে প্রার্থী হয়েছিল। বিদ্রোহ প্রার্থীকে কি দেয়? বিদ্রোহ কিন্তু বহিষ্কারই করে। এই যে বিএনপিতে এবার যারা যারা বিদ্রোহ হয়েছে তাদের কি বহিষ্কার করেননি আপনারা? তাহলে বহিষ্কার করা কি অপরাধ ছিল? সে তো আওয়ামী লীগের নেতা ছিল, তখন তো জাসদও হয় না। অনেকে বলে এবার তার বাবা জাসদ ছিল না। মেজর হাফিজের বাবা ছিল আওয়ামী লীগের লোক, সে আওয়ামী লীগের প্রার্থী, মানে বিদ্রোহ প্রার্থী হিসাবে 73 নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিল। তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছিল তার ভোটের জন্য। তাকে, তার যেহেতু বিদ্রোহ প্রার্থী আওয়ামী লীগের, সেটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিষয় ছিল। মেজর হাফিজ তো তখন সেনাবাহিনী চাকরি করেন, তার তো কোনো ক্ষতি হয় নাই, সে তো ভালো অবস্থায় ছিলেন। এবং তিনি যদি 75 সনে জেনারেল জিয়ার বিরুদ্ধে না যাইতেন, উনি যদি 3 নভেম্বরে বিপ্লব না ঘটাতেন, মেজর হাফিজ তো বাংলাদেশের সেনাপ্রধান হতে পারতেন।
অন্তত মেজর জেনারেল তো হইতেন, এটা তো কোনো সন্দেহ ছিল না, হইতেন। কিন্তু এটার জন্য তো অন্য কেউ দায়ী না, তিনি নিজে দায়ী। আজকে তারেক রহমান সাহেব ওনাকে স্পিকার বানিয়েছেন, উনি তো তারেক রহমান সাহেবকে বলতে পারতেন, বাবা আমি স্পিকার হয়েছি, আমার বাড়ি ভোলা, তুফাইল সাহেবের বাড়িও ভোলা, তুফাইল সাহেবের জানাজাটা সংসদে পড়তে দেন। এটা কি স্বাভাবিক ছিল না? আপনি ভোলার রাজনীতি করে আজকে তারেক রহমান সাহেবকে কেন কলঙ্কিত করলেন? তারেক রহমানের তো কোনো ইস্যু ছিল না তোফায়েল আহমেদের জানাজা এখানে হইতে দেওয়া বা না দেওয়া। এটা তার প্রোটোকলটা করেছে তাদের বিষয়। এখানে ভোলার রাজনীতি নিয়ে আসা হয়েছে। ভোলার জানি কারা কারা ভোলার বিরোধিতা করেছে, তোফায়েল আহমেদের বিরোধিতা করে আসতেছে, অনেক আগে থেকে করে আসতেছে। তারা তো কি, তারা তো নস্যি। এই ভোলার রাজনীতির কারণে তো দেশ আমার তারেক রহমান সাহেব ভোগান্তি হয়েছে। ভোলার রাজনীতিটাকে তো বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নিয়ে আসা ঠিক হয় নাই। তোফায়েল আহমেদকে সম্মান করলে আপনি সম্মানিত হইতেন, কিন্তু ভোলার রাজনীতি করতে গিয়ে তোফায়েল আহমেদকে অসম্মান করার চেষ্টা করেছেন। তাতে তোফায়েল আহমেদ তো অসম্মান দেখে যায় না, তো মারাই গেছে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আজকেও আমি টুকরো টুকরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমেই একটু আলোচনা করতে চাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে। প্রথম বিদেশ সফর, একটা প্রধানমন্ত্রী কোথায় যাবেন একজন প্রধানমন্ত্রী, সেটা অনেকেরই কৌতূহল থাকে। দেশের ভেতরে যেমন থাকে, দেশের বাইরেও সেটা থাকে কৌতূহলটা। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর থাকে, বিশেষ করে যাদের সঙ্গে এনগেজমেন্ট বেশি থাকে একটা দেশের, সেটা থাকে। আলোচনা চলছিল যে প্রধানমন্ত্রী কি প্রথম ভারত যাবেন নাকি চীনে যাবেন। কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম একেবারে লিখিত আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যখন চীন সফর করছিলেন, সেই সফরের পরে আমরা দেখলাম চীনও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু সিদ্ধান্ত সরকারের দিক থেকে যেটা নেওয়া হয়েছে, আমরা গণমাধ্যম সূত্রে বিভিন্ন সূত্রে যেটা জানতে পারলাম, যে প্রধানমন্ত্রী 21 এবং 22 জুন মালয়েশিয়া সফর করছেন। একটা নিরপেক্ষ দেশ খুঁজে নিয়েছেন। মালয়েশিয়ার সঙ্গে আমাদের নানা রকমের এনগেজমেন্ট আছে, ট্রেড, এডুকেশন, আমাদের ম্যান পাওয়ার, বহু বিষয় নিয়ে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আছে এবং নানা কারণে মালয়েশিয়া একটা আকর্ষণের জায়গাও বাংলাদেশিদের জন্য। সেটা ট্যুরিজম হোক বা অন্যান্য হোক, আমাদের প্রচুর শ্রমিক সেখানে কাজ করে এবং অপার সম্ভাবনাও আছে। সো একদিকের বিবেচনায় এটা অত্যন্ত যুক্তিসঙ্গত, বা আমি মনে করি যে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। তবে একথাও মাথায় রাখতে হবে যে মালয়েশিয়াকে একেবারেই নিরপেক্ষ জিওপলিটিক্যাল বিবেচনা থেকে সেটা ভাববার কোনো কারণ নেই। কেননা পশ্চিমের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মালয়েশিয়ার একটা দূরত্ব আছে, সেটা মাথায় রাখা ভালো। কিন্তু এই যাবার সিদ্ধান্তটিকে আমি মনে করি ঠিক আছে। যদিও অনেকে মনে করছিলেন যে প্রধানমন্ত্রী হয়তো প্রথম সফরে যেতে পারেন দক্ষিণ এশিয়ার একটি দেশে, যেটা তেমন কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই, এবং আরও লজিক্যালি দেখলে বাংলাদেশকে প্রথম যে দেশটি স্বীকৃতি দিয়েছিল স্বাধীনতার প্রশ্নে, সেটা ভুটান যেতে পারেন। এই আলোচনাটা দেশি এবং বিদেশি বিভিন্ন পথপত্রিকা বিভিন্ন সময় আলোচনা হয়েছে। যাই হোক, প্রধানমন্ত্রী যাচ্ছেন, আমরা এটা একটা ভালো সিদ্ধান্ত মনে করি। তবে এরপরে কি তিনি ভারত যাবেন কি না, চীনে যাবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। তিনি ভারত গিয়েও চীনে যেতে পারেন, খুব স্বল্প সময়ের ব্যবধানে চীনে গিয়েও ভারত যেতে পারেন, কারণ প্রথম সফরটি তো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা আমার। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই যে এক একটা দেশের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ আমরা আলোচনা করছি, আমাদের অর্থনীতির যা হালচাল, আমাদের যা বাস্তবতা, সেখানে এই সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনগুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, IMF বলি, ADB বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলি, বিভিন্ন দেশ নানা কারণে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা বিবেচনায়। বাংলাদেশে যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করেন এবং সিংহভাগ মানুষ বলবে সে যদি তার সেকেন্ড ডেস্টিনেশন বা বাংলাদেশ থেকে সে কোথায় যেতে চায়, কোথায় গিয়ে থাকতে চায়, যুক্তরাষ্ট্র বলবে। লেখাপড়া কোথায় করতে চায়, যুক্তরাষ্ট্রের কথা বলবে। আমাদের প্রচুর ছেলেমেয়ে সেখানে পড়াশোনা করে এবং বাংলাদেশে প্রকাশ্য যেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা দেখলে হয়তো অন্যান্য দেশকে আমরা বিবেচনায় নিচ্ছি, তারা আমাদের অনেক বড় পার্টনার, কিন্তু সামগ্রিকভাবে অর্থের বিবেচনায়, ইনভেস্টমেন্টের বিবেচনায়, এইডের বিবেচনায় যুক্তরাষ্ট্র কিন্তু সবার চেয়ে অনেক এগিয়ে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা পলিটিক্যালি অনেক রকমের কথাবার্তা বলতে পারি, আমাদের এডুকেশন থেকে শুরু করে টেকনোলজি থেকে নানা জায়গায় যুক্তরাষ্ট্রের কিন্তু হেলথে বলি সাপোর্ট রয়েছে। এবং আমাদের সিঙ্গেল মার্কেট, এই যে আমরা আরএমজির কথা বলি, আমাদের যে রপ্তানি আরএমজির, সেটা কিন্তু একক বাজার যদি বলে একক কোনো দেশ সবচেয়ে বেশি কেনে কিন্তু যুক্তরাষ্ট্র। সেটা কিন্তু আমাদের বিবেচনা রাখতে হবে। হ্যাঁ, অনেকের মধ্যে অসন্তোষ আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি নিয়ে। আমি মনে করি যে এটা অন্তর্বর্তীকালীন সরকার জাস্ট বিদায়ের 3 দিন আগে, 3 দিন পরে যখন একটা নির্বাচন হবে, এটা একটা অনৈতিক কাজ তারা করেছেন। এই একই চুক্তি একটা নির্বাচিত সরকার করলে বা বর্তমান সরকারও যদি করতো, আমার কাছে সেটা আমরা হয়তো আলোচনা করতে পারতাম। এর প্রজ অ্যান্ড কনস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, কিন্তু আমি মনে করি ওই সরকারের দিক থেকে এটা উইকনেস। কিন্তু সামগ্রিকভাবে চুক্তিটা নিয়ে অনেক রকমের কথা থাকলেও এই চুক্তিটাকেও বাংলাদেশ তার অনুকূলে ব্যবহার করবার যথেষ্ট সুযোগ রয়েছে। এটি নিয়ে আমি এটি লেখাও লিখেছি এবং আমার শোতেও এটি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষজ্ঞরাই করেছেন যে এটিকে আসলে সেভাবে দেখবার সুযোগ আছে। কিন্তু যতই বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে বাংলাদেশ ঢুকে পড়েছে, এভাবে মনে করবার কোনো কারণ নেই। আর যতই যেভাবে দেখি না কেন, অবশ্যই আমি বারবার বলছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা, আমি বহু বছর ধরে বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশ নিয়েই চিন্তিত ব্যস্ত, এটা ভাববার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের রাডারে আসলে বাংলাদেশ খুব একটা গুরুত্বপূর্ণ দেশ নয়। শুনতে খারাপ লাগবে, বলতেও খারাপ লাগছে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা, এটা মাথায় রাখতে হবে। আর এই পেটের মধ্যে ঢুকে পড়লে সব দিয়ে দিচ্ছি, সব ম্যানেজ করে ফেলেছি, এরকম জায়গা হলে, এই যে সর্বশেষ আবার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিচ্ছে যে 60টি দেশে তারা শুল্ক আবার বাড়াবে, তার মধ্যে বাংলাদেশও আছে। সো এই বিষয়গুলোতে আমি মনে করি বর্তমান সরকারের যে পলিসি, বাংলাদেশ ফার্স্ট, এবং একটা উইন উইন সিচুয়েশন, এটা মাথায় রাখতে হবে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যার কথাই বলি না, সে তার স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখব। আমরা আমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারছি কিনা, আদায় করতে পারছি না, সেটা আমাদের সক্ষমতার উপরে নির্ভর করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইউরোপের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের কিন্তু আমাদের আরএমজি সবচেয়ে বেশি যায়। আমাদের ছেলেমেয়েরা সেসব দেশে পড়াশোনা করে, নানা জায়গায় তাদের অবদান আছে। ইউরোপকেও আমাদের কোনোভাবেই গুরুত্বহীন ভাবলে চলবে না। একই সঙ্গে আরও কয়েকটা দেশের কথা ইন্ডিভিজুয়ালি বলতে পারি। ইউরোপেরই একটা দেশ যুক্তরাজ্য, আমরা অস্ট্রেলিয়ার কথা বলি, কানাডার কথা বলি, এইসব দেশগুলোর সঙ্গেও বাংলাদেশকে কিন্তু খুবই ভালো সম্পর্ক রক্ষা করে চলতে হবে। আমি অবশ্য ওই নীতির কথা বলছি না, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। ওই নীতি আসলে এখন আর কার্যকর নয়। আপনার স্বার্থ যেখানে বেশি, তার সঙ্গে আপনার সম্পর্ক বেশি থাকবে, স্বার্থ যার সঙ্গে কম, তার সঙ্গে কম সম্পর্ক দেবে। বৈরিতা গায়ে পড়ে ঝগড়া করবার দরকার নেই, কারণ ঝগড়াঝাটি, যুদ্ধ, এগুলো আসলে তেমন কিছু দেয় না, ক্ষতি ছাড়া কারোই তেমন কোনো লাভ হয় না। চীনের কথা যাক, অনেকেই চীন বলতে অজ্ঞান হয়ে যান। চীন প্রচুর লোকজন নিয়ে যায় বাংলাদেশ থেকে। আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তাদের ভূমিকা আছে, অনস্বীকার্য, তাদের অর্থকরীও আছে। কিন্তু লং টার্মে বাংলাদেশের জন্যে, এবং আপনার যদি সক্ষমতা না থাকে বোঝার যে আপনি কার বাড়িতে খাচ্ছেন, কি খাচ্ছেন, কেন তিনি আপনাকে এত সমাদর করছেন, সেটা যদি আপনি বুঝতে না পারেন, আর এর মধ্য দিয়ে, এই সম্পর্কের মধ্য দিয়ে আপনার কি যাচ্ছে, সেটা কিন্তু একটু ভেবে দেখা দরকার। আমাদের এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কথা বলি, এখানে কতগুলো বিষয় আছে। এটা নিয়ে আমি অনেক দিন ধরে একটু লেখালেখি করবার চেষ্টা করছি যে ক্যাপিটালের কতগুলো দিক আছে। এই যে ইনভেস্টমেন্ট, একটা করোসিভ ক্যাপিটাল, এই ক্যাপিটালটা, এই বিনিয়োগটা কিন্তু
আপনি দেখছেন টাকাটা আপনাকে দিচ্ছে, আপনার এই কাজটা হচ্ছে, কিন্তু বিনিময়ে কিন্তু আপনার অনেক কিছু চলে যাচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে আপনার মূল্যবোধও ধ্বংস হয়ে যাচ্ছে। আরেক ধরনের ক্যাপিটাল হচ্ছে স্ট্র্যাটেজিক, কৌশলগত কারণে সেটা দেয়া হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যিনি দিচ্ছেন তার কৌশলটাও যেমন আপনার বিবেচনায় রাখতে হবে, আপনার সেখানে স্ট্র্যাটেজিক বেনিফিট কি সেটা আপনি বিবেচনা করতে পারেন। এটা আমি মনে করি করসিভ ক্যাপিটালের চেয়ে অনেক বেটার। আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্যাপিটাল, যেটা আসলেই আপনাকে রিয়েল ইনভেস্টমেন্ট, রিয়েল বেনিফিট দেয়, এটা মাথায় রাখা দরকার। তো চীনকে আমি সেই বিবেচনা থেকে, চীনের সঙ্গে বৈরিতার কথা আমি বলছি না, কিন্তু চীনের সঙ্গে সম্পর্কের কাজকর্মটা একটু ভেবে চিন্তা করা দরকার। এবার আসা যাক সবচেয়ে আলোচিত, যেটা আমরা আলোচনা করতে পছন্দ করি, বুঝে হোক না বুঝে, ভারতের সঙ্গে সম্পর্ক। ভারত আমাদের সবচেয়ে বড় নেইবার, আমরা অস্বীকার করতে পারবো না, অস্বীকার করা উচিত নয়, ভারতও সেটা অস্বীকার করতে পারবে না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা আছে, তাদের অনেক সোলজারের রক্ত আমাদের স্বাধীনতা যুদ্ধে গেছে, সেটা আমাদের স্মরণ করতে হবে কৃতজ্ঞতার সঙ্গে। কিন্তু আমাদের যে সহযোগিতা করেছে তার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেমন আছে, মানবিক দিকটা আছে, একই সঙ্গে তাদের স্ট্র্যাটেজিক কারণও তারা আসলে আমাদের সহযোগিতা করেছে। তাদেরও স্বার্থ ছিল, তারা পাকিস্তান ভাঙতে চেয়েছিল, এবং তারা চেয়েছে বলেই কি আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা যুদ্ধ করেছি? না, আমাদেরও বাস্তবতা ছিল, আমাদের আসলে পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবার কোনো সুযোগ ছিল না, কারণ যে বৈষম্য, যে বঞ্চনা, যে হিউম্যানিটির মধ্য দিয়ে আমরা গেছি, সেটা আমাদের সহ্য করবার সীমা ছাড়িয়ে গেছিল। আমাদের স্বাধীনতাটা ভারত চাইতো বা না চাইতো, হয়তো সেটা 9 মাসে হয়েছে, সেটা হয়তো 9 বছর লাগতো, 19 বছর লাগতো, 25 বছর লাগতো, আমরা কিন্তু আমাদের সেটা অনিবার্য ছিল। কিন্তু একই সঙ্গে স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে নানা ইস্যুতে আমাদের সমস্যা আছে, সেটা সব প্রতিবেশীর মধ্যে থাকে, টেনশন আছে। ভারত সব কিছু ন্যায্য করেছে আমাদের সঙ্গে, এই কথা বলবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এবং আমি এই বিষয়ে যথেষ্ট ক্রিটিক্যালও লিখেছি, বলেছি। কিন্তু তারপরও আমি মনে করি যে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কটা অনেক ত্যক্ততার এবং তিক্ততার পর্যায়ে নিয়ে গিয়েছিল। মানুষের মধ্যে, নাগরিকদের মধ্যে ক্ষোভ থাকতে পারে, কিন্তু একটা সরকার প্রকাশ্যে কতখানি কার সঙ্গে কী করবে সেটা একটা বিবেচনার বিষয়। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস সহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ভারতীয় ওই যে গণমাধ্যম, রিপাবলিক টিভি থেকে শুরু করে অন্যান্যরা যে প্রচার করেছে, সেরকম কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ছিল আমি মনে করি। ভারতের দিক থেকেও যেটা হচ্ছে সেটাও যেমন ঠিক হয়নি, আমাদেরটাও ঠিক নয়। এখন অন্যকে আমি খারাপ বলবো বা অন্য কাজটা ঠিক করছে না সেটা আমি বলতে পারি, আমাকে তো ঠিক হয়ে সেটা বলতে হবে। সো আমি মনে করি সেটার একটা কন্টিনিউয়েশন। অফকোর্স এই নির্বাচনের পরে বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা, এটাকে অনেকেই নেগেটিভলি দেখবার চেষ্টা করছেন, কারণ মুখে আপনি রেটোরিক আর রিয়ালিটি তো ডিফারেন্ট। সো আপনি নানান বয়ান হাজির করতে পারেন, কিন্তু বয়ান দিয়ে তো আর রাষ্ট্র চলে না, তাই না? আবেগ দিয়ে আপনি অভ্যুত্থান করতে পারেন, আবেগ দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না। আবেগ খারাপ কিছু না, কিন্তু শুধু আবেগ দিয়ে চলে না, বাস্তবতাটাকে মানতে হবে। তো সেই বিবেচনা থেকে এই সরকারের সঙ্গে সম্পর্কটা ভালো, কিন্তু তারপরও বেশ কিছুটা রেশ হয়ে গেছে, দুদিকেই আছে, ওই সাইডেও যেমন আছে, এই সাইডেও আছে। আমি মনে করি যে এখনও ওই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কমিয়ে ফেলে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সমস্ত রকমের সম্পর্ক আমাদের এনগেজমেন্টে যাওয়া উচিত। আমাদের এই যে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে ডিসেম্বরের 12 তারিখে, আমাদের তিস্তা নিয়ে এখন কথা বলবার সুযোগ আছে। ভারতের দিন পশ্চিমবঙ্গকে দেখিয়েছে যে সেন্ট্রালের সরকার একটা, পশ্চিমবঙ্গ আর একটা, সেটা এখন নেই। এই সব বিষয় নিয়ে কিন্তু আমাদের ভেবে ভারতের সঙ্গে একটা ভালো মর্যাদাপূর্ণ সম্পর্ক করবার দিকে উদ্যোগ ভারতকে নিতে হবে, আমাদেরকেও নিতে হবে। ভারতে অস্বস্তি তৈরি হলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের এখানে অস্বস্তি তৈরি হলে ভারতের জন্য কল্যাণকর। দুপক্ষকেই আমি মনে করি সেটা বুঝতে হবে। মিয়ানমার আরেক প্রতিবেশী, দুটোই আমাদের প্রতিবেশী। মিয়ানমারের সঙ্গে সম্পর্কটার বিষয়ে মিয়ানমার নিজের ভেতরেই অনেক রকমের অস্থিতিশীলতা আছে, কিন্তু রোহিঙ্গা নিয়ে সমস্যা আমাদের একটা বড় ক্রাইসিস আছে। এখানে চীন আমাদেরকে অনেক মূল্য ঝুলিয়ে রেখেছে দীর্ঘদিন যাবৎ, এবং শেখ হাসিনা সরকারের সময় আসলে চীনের কারণেই তেমন কোনো অগ্রগতি হয়নি আমি যতদূর বুঝি।
এবং আমাদের অন্যান্য পার্টনারও চীন ছাড়াও জাপান, এমনকি ভারতে এই বিষয়ে খুব একটা উদ্যোগী ইতিবাচক ভূমিকা পালন করেনি। অর্থায়ন কিছু কিছু বিষয়ে হয়তো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। তবে বাংলাদেশের দিক থেকে এই ক্রাইসিসটাকে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে নিয়ে যাওয়ার আমি মনে করি বাংলাদেশ খুব একটা সাফল্য অর্জন করতে পারেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একটা আইকনিক ফিগার অনেক বড় কথা বলেছেন, জাতিসংঘ মহাসচিব এখানে এসেছেন, কক্সবাজারে দাঁড়িয়ে বলেছেন পরের বছর এই রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে ঈদ করবে, সব বলাই ছিল। এবং রোহিঙ্গা বিষয়কে একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি আজকের পররাষ্ট্রমন্ত্রী। মাঝখানে তিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু আমি মনে করি মিয়ানমারের সঙ্গে আমাদের এক ধরনের ইতিবাচক এনগেজমেন্টের মধ্যে যাওয়া উচিত। তবে এই রোহিঙ্গারা ফেরত যাবে সেই আশা আমি খুব একটা করি না। এই জিনিসগুলোকে মাথায় রেখে আসলে আমাদের পররাষ্ট্রনীতির ব্যাপারটাতে মনোযোগ দেওয়া দরকার। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যত অস্থিরতা থাকুক, কারণ সেখানেও আমাদের প্রচুর নাগরিকরা কাজ করেন, সেখানেও কতটা ওয়াইসিভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করা যায় সবার সঙ্গে ভালো, সেই জায়গায় মনোযোগ দেওয়া দরকার। এবং ওই যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বললাম, এই যে মমতা ব্যানার্জি সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি তো একটা বোমা ফাটালেন যে কাকে দিয়ে ভারত কাকে হত্যা করিয়েছে বা ভারতীয় নেতৃত্ব, সেটা নিয়ে তিনি হঠাৎ একটা কথা বলিয়ে বোমা ফাটাবার চেষ্টা করেছেন। তবে পলিটিক্যালি আমি মনে করি রেটরিকগুলোকে আমলে না নিয়ে দুই দেশ আসলে যেখানে যেখানে সমস্যা, কূটনৈতিক পর্যায়ে প্রফেশনালদের মধ্যে এই সমস্যাগুলো মীমাংসার একটা চেষ্টা করা উচিত বলে আমার কাছে মনে হয়। আরেকটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটু অস্বস্তির মধ্যে আছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়েছে, সেটা নিয়ে অনেকেই কথা বলছেন। আমি যেটা মনে করি যে সরকারের কোনো বিকল্প ছিল না বিদ্যুতের দাম বাড়ানো, এবং এই দাম বাড়ানোর প্রসঙ্গটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। করা দরকার সেটা হচ্ছে যে মানুষের যেন ভোগান্তি না হয়, মানুষের সক্ষমতা বাড়ানোর দিকে, ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে সরকারকে আসলে একটু মনোযোগ দিতে হবে বলে আমার কাছে মনে হয়। এবং এই জায়গাটা একটা বড় সমস্যা এখন পর্যন্ত সরকারের। আমরা আশা করছি সামনে বাজেট আছে, এই বাজেটে এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড় আকারের বাজেট হতেই পারে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। রাজস্ব আহরণের একটা বড় দুর্বলতা আমাদের আছে, এবং যেটুকু রাজস্ব আহরণ থেকে দেখানো হচ্ছে ব্যয় হবে, সেই রাজস্ব আসলে এই প্রেডিকশনটা ঠিক থাকবে কি না, কারণ আমরা দেখছি যে এনবিআরকে টার্গেট দিয়ে দিয়েছে, এনবিআর সেটা পূরণ করতে পারছে না। এখানে রাজস্ব বিভাগের অ্যাটিটিউডও একটা পরিবর্তন আনতে হবে। এই যে সবাইকে ধরো মারো কাটো এই পদ্ধতিতে আসলে আলোচনা, সবাইকে আস্থার জায়গায় নিতে হবে এবং প্রত্যেককে অনুভব করতে দিতে হবে দেশটা তার, এবং সে ট্যাক্স দিলেই আসলে সে আরও বেশি বেনিফিট পাবে। এবং সেই রকম একটা অ্যাটিটিউড আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে আনতে হবে এবং সরকারের মধ্যে আনতে হবে। মানুষ যেন মনে করে যে আমি যদি ট্যাক্স দিই 1 টাকা, আমি আসলে রাষ্ট্র থেকে এই অন্তত এই 1 টাকার সুবিধা আমি পাবো, এটা যেন মানুষ ফিল করতে পারে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।